1971 সালে কতজন মারা গেছে এ নিয়ে প্রচুর আলোচনা আমরা এর মধ্যে শুনেছি। তার মধ্যে 30 লাখ নিয়ে অনেকেরই অনেক আপত্তি আছে, এবং আপত্তি থাকাটা যদি একাডেমিক কারণ থেকে থাকে সেটা খুব দোষের কিছুও না। কারণ আমি মনে করি, বা আমাদের মতো অনেকেই মনে করতো, যে আমাদের আসলে একটা প্রপার রিসার্চ হওয়া দরকার। অনেকগুলো রিসার্চ হয়েছে, বাট ঠিক কম্প্রিহেন্সিভ আলোচনাতে যাওয়ার জন্য আমাদের যে ধরনের প্রেক্ষাপট বা রিসোর্স দরকার সেটা আসলে এই সময়ে এসে পাওয়াটা পুরোপুরি সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন। বাট আমাদের যখন আমি রুয়েটে পড়তাম তখন আমাকে ডিএসডব্লিউ স্যার একবার রাস্তার মধ্যে, আমি আর আমার বন্ধুরা যাচ্ছিলাম, আমরা অবশ্যই কাউকে গালি দিচ্ছিলাম, আর এর মধ্যে হঠাৎ করে পিছন থেকে একজন আমাকে বললো, এই কবি। তো তাকায় দেখি কি যে শঙ্কর স্যার দাঁড়ায় আছে। এখন হচ্ছে শেট ম্যান, এইসব কথাবার্তা বলতে বলতে যাচ্ছি এবং গালিটা দিচ্ছিলাম মনে হয় এই রুয়েটেরই কোনো একজন মানে ল্যাব অ্যাসিস্ট্যান্টকে। সে হচ্ছে খুব ভালো লোক ছিল না আর কি, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো না। তো আমি ভাবলো যে এটার জন্য আমাকে ডাকলো নাকি। পরে বললো যে আমার রুমে আসো। আমি বললাম স্যার এখন যাব? বলে যে হ্যাঁ হ্যাঁ আমার সাথে আসো। গেলাম। তো উনি বলতেছিলেন যে তুমি তো এগুলা নিয়ে কাজ করার চেষ্টা করো, আমি দেখছি তুমি মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাসিকা লিখছো, মানে যেটা হচ্ছে আগুনের দিন শেষ হয়নি আর কি, যেটা ভূমি প্রকাশে পাবেন। যে রাতে কাক ডেকেছিল নামের একটা বইয়ের ভেতরে এই উপন্যাসিকাটা আছে। এটা একটা স্ট্যান্ডার্ড উপন্যাসিকা হিসাবে পাবলিশড হয়েছিল প্রথমে। তো এটা আমাকে ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে তখন আমি পড়ি মনে হয়, হ্যাঁ। তো ক্যাম্পাসে হচ্ছে আমাকে এটার জন্য সবাই চিনতো যে আমি আমাদের রুয়েটের শহীদকে নিয়ে একটা উপন্যাসিকা লিখছি, যেটাতে জহির রায়হানও কানেক্টেড। তো স্যার বলতেছিল যে তোমাকে আমি একটা কাজ দিব, তুমি তো মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করোই, তার মধ্যে আমরা আরও কাজ করছি। আমরা হচ্ছে রুয়েটের শহীদদের বাসায় বাসায় গিয়ে তাদের ইতিহাসটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করতেছিলাম ভিডিওতে। তো একটা কাজে আমি ছিলাম, বনি আমিন, শহীদ বনি আমিনের কাজে। তো স্যার বলতেছিলেন যে তোমাকে একটা কাজ দেই, তুমি শুরু করবা হচ্ছে তোমার গ্রাম থেকে, যেখানে তোমার যেটা দাদার বাড়ি যেখানে, সেখান থেকে শুরু করবা। দেখবা যে ওইখানে ওই এলাকাতে কতজনের নাম্বার আমরা খুঁজে পাইতে পারি আর কি, যে পাকিস্তান আর্মি বা যুদ্ধের সময় কারা মারা গেছে। সো আমিও একমত হয়েছিলাম, অ্যান্ড আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট ছিল আমার লাইফে, কারণ তখন আমি প্রথম ক্যামেরাটা কিনি এবং তখন আমি সিনেমাটোগ্রাফির বিভিন্ন ধরনের কোর্স করা শুরু করি। অ্যান্ড ইভেনচুয়ালি যেটা আমাকে লিড করছে আজকে আমি ভিডিও বানাচ্ছি বা আমি যে মুভি বানাতে চাই, এগুলো আসছে ওই সময় থেকে। কারণ আমার আসল প্রথম মিশনটা ছিল মুক্তিযুদ্ধের শহীদের কাউন্ট করার জন্য। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা প্রস্তাবনা দেওয়ার কথা ছিল, যেখানে আমরা কি করব, যে প্রতিটা অঞ্চলে এরকম ভলান্টিয়ার থাকবে যারা নিজেদের এলাকা কাভার করতে থাকবে, অ্যান্ড আমরা প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা ইঞ্চি কাভার করে দেখবো যে আমরা কতজন শহীদের সংখ্যা খুঁজে পাই। এটা ছিল ডিল আর কি। বাট তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা, শুধু যে আমি গিয়ে কাগজে কলমের সংখ্যা নিব, এর থেকে বেটার হচ্ছে যে আমি যদি ভিডিও রেকর্ড করি অ্যান্ড সবার সাক্ষাৎকার নিই যতজনের পারি আর কি, তাহলে জিনিসটা আরও সলিড হবে। তো এই আইডিয়াটা আমি শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারি নাই, কারণ মানে রাস্তাঘাটে চলাই তো ডিফিকাল্ট এখন আমার জন্য। একটা পর্যায়ে, ওটা খুব বেশি দূরে না, মনে হয় 2 বছরের মধ্যেই আমাকে রাস্তায় দেখলে মেরে ফেলবে, জঙ্গিরা খুঁজতেছে, এইসব সিচুয়েশন সৃষ্টি হইলো আর কি। বাট সেসব দুঃখের কথা থাকুক, কিন্তু আমি আসলে রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, খুবই ইনফরমেটিভ আর খুবই কাজের একটা আলোচনা বলে মনে হইলো, যেখানে উনি বলতেছেন যে ভিডিওটা হচ্ছে নেটিভ আমেরিকান যারা বা যারা হচ্ছে এখানকার আদিবাসী ছিল, তাদের সাথে ইউরোপিয়ানদের যে ক্ল্যাশ, সেটা নিয়ে তারা কথা বলার চেষ্টা করতেছে। তো ওইখানে উনি ভদ্রলোক হচ্ছে রিসার্চ করে, উনি এলিফেন্ট ইন দ্য রুম নামের একটা চ্যানেল চালায়। তো ওইখানে উনি বলার চেষ্টা করলো যে আসলে আমরা যেভাবে দুইটা ন্যারেটিভের কথা শুনি, একটা হচ্ছে যে নেটিভ আমেরিকানরা খুবই পিসফুলি থাকতো অ্যান্ড এখানে ইউরোপিয়ানরা এসে তাদেরকে মেরে শেষ করে ফেলছে, এটা হচ্ছে একটা ন্যারেটিভ। সেকেন্ড ন্যারেটিভ হচ্ছে যে নেটিভ আমেরিকানরা স্যাভেজ, ইউরোপিয়ানরা আসছে ওদেরকে ওরা মেরে শেষ করে দিচ্ছে, তাই ওদেরকে ডিফেন্ড করতে হয়েছে, তাই ওরা বীর, হিরো। উনি যেটা বললেন যে কোমাঞ্চি নামের একটা বই থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছেন। তো কোমাঞ্চি যারা ইন্ডিয়ান, তারা যেটা করতেন, তারা যেটা করতো আর কি, যে তাদের একটা বিশাল সিভিলাইজেশন ছিল। 10 লাখ মানুষ তাদের ছিল, সরি 1 কোটি মানুষ ছিল তাদের জনসংখ্যা, যখন হচ্ছে ইউরোপিয়ানরা আসছে। অ্যান্ড ওদের যেটা কালচার ছিল, ওরা নিজেদের গোত্রদের মধ্যেও প্রচণ্ড যুদ্ধ করতো, এবং যুদ্ধের মধ্যে যুদ্ধ করা ছিল একটা কালচারের অংশ, টর্চার করা ছিল কালচারের অংশ। ওরা যেটা করতো যে কোনো একটা জায়গাতে হামলা করলে ওরা বাচ্চাদেরকে আর মেয়েদেরকে সবার আগে মারতো, মেয়েদেরকে রেপ করতো, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে মেরে ফেলতো এবং তাদের মাথার চামড়া ছিলে নিয়ে আসতো। ইভেনচুয়ালি এদেরকে ফাইট করতে যে ইউরোপিয়ানরা খেয়াল করলো কি যে ওরা আসছে যখন কালচারটা নিয়ে নিজেদের,
ইউরোপিয়ান কালচার অনুযায়ী জিনিসটা এরকম যে আপনি যুদ্ধ করবেন তো যুদ্ধকে কাউকে ঘোষণা করতে হবে, যুদ্ধকে ঘোষণা করবে, তারপরে একটা যুদ্ধক্ষেত্র ঠিক করা হবে, দিনক্ষণ ঠিক করা হবে, কিছু নিয়ম নীতি থাকবে, তার উপরে যুদ্ধ হবে। এটা ছিল মোটামুটি ইউরোপিয়ান আইডিয়া অফ যুদ্ধ কেমন হওয়া উচিত। কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু এই ধরনের আইন কানুন মেনে চলার লোক ছিল না, ওদের এই ধরনের নিয়ম কানুন ছিল না আর কি। ইন্ডিয়ানদের যদিও এরকম নিয়মকানুন ছিল না, তো ওরা বুঝতোই না যে ভাই ইউরোপিয়ান রাষ্ট্রে যুদ্ধ করতে এক লাইনে দাঁড়ায় আছে, এরা কোনো একজন ঘোষণা দিবে তারপর যুদ্ধ শুরু করবে, এসব কনসেপ্টই ছিল না ইন্ডিয়ানদের। তারা জানতো যে যদি কেউ আসছে তাদেরকে থ্রেট মনে হলে সাথে সাথে হামলা করতে হবে, আর হামলা করার পর সবাইকে মেরে ফেলতে হবে, বাচ্চা থাকুক মেয়ে থাকুক সবাইকে মেরে ফেলতে হবে। ইউরোপিয়ানরা এইসব ভ্যালু নিয়ে আসে না। তারা মনে করছিল যে যুদ্ধ হইলে শুধু সোলজাররা যুদ্ধ করবে, মেয়েরা শিশুরা সিভিলিয়ানরা তো অফ লিমিট হবে। কিন্তু পরে দেখলো যে এগুলো তো এখানে কাজ করে না, ওরা ঘোরাতে করে আসে এবং যে কোনো সময় অ্যাটাক করে এবং যে কোনো সময় চলে যায়। তো চলে গেলে যে যুদ্ধ শেষ তা না, আবার ধরেন যে 40 মিনিট পরে আসে আবার অ্যাটাক করে চলে গেল, মানে ওদের কোনো ধরনের বুক নাই, কিছু নাই। সো ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ইউরোপিয়ানদেরকে এটার সাথে আবার মিলাইতে হয়েছে যে কীভাবে তারা এই স্টাইলে যুদ্ধটা করবে। এবং প্রথমে এরকম নতুন একটা বাহিনী বানানো হয়েছিল, ছোটো ছোটো বাহিনী, যারা এরকম ঝটিক আক্রমণ করতে পারে এবং তারাও সিমিলার অ্যাটাক করা শুরু করলো, যে তারাও গ্রামে ঢুকে সবাইকে মেরে ফেলে, তারপরে মাথার চামড়া কেটে নিয়ে চলে আসে। এবং এই জিনিসগুলো যে মানে ইউরোপিয়ানদের পক্ষ থেকে যেই বিশেষ বাহিনীটাকে তৈরি করা হলো, সেটা ইভেনচুয়ালি যেটা আমরা চিনি টেক্সাস রেঞ্জার নামে। তো রেঞ্জাররাও দেখা গেল যে এই ধরনের কাজ করতেছে, ঠিক এক্স্যাক্টলি যে ধরনের কালচারের এসে তারা শখ খাইছিল যে কিরে ভাই এগুলো কি যুদ্ধের রীতি ভাই, কীভাবে অ্যাটাক করতেছে, এরা কি স্যাভেজ নাকি। তো ওরাও শেষ পর্যন্ত ওগুলোকে করলো আর কি, মানে নিয়ে নিল নিজেদের কালচারের মধ্যে যুদ্ধ করার বিজ্ঞানের ভিতরে। এবং তারপরে দুই পক্ষকে যাচ্ছে তাই রকমের অত্যাচার করছে। ইউরোপিয়ানদের সাথে বলে না, ইন্ডিয়ান কালচারের মধ্যে এরকম থাকে যে কাউকে যখন ওরা গ্রেফতার করে ফেলে, সবাইকে মেরে ফেলছে, কয়েকজনকে জীবিত পাইছে, ওদেরকে ধরে নিয়ে আসে, যাদের বয়স কম তাদেরকে হয়তো দাস হিসাবে রাখে অথবা নিজেদের সোসাইটিতে জায়গা দেয়, আর মেয়েদেরকে হয়তো দাসীবাদী বানায় ফেলে, আর যারা আছে বাকিরা তাদেরকে টর্চার করতে করতে নিয়ে আসে। অনেক জায়গাতে আছে যে গ্রামবাসীরা প্রত্যেকে ঘুষি মারতে থাকে ওদের মুখে যখন ওরা ঢুকে। তো আরেকটা আছে যে ওপেন জায়গাতে সবাইকে ধরে বেঁধে রাখবে, প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে টর্চার করা হবে, একটা একটা করে আঙ্গুল কাটে, তারপরে মানে চামড়া তুলে ফেলে, চোখ তুলে ফেলে, এসব হয় আর কি, যা ইচ্ছা তাই করে ওদের সাথে। এটা ওদেরকে শাস্তি দেওয়ার জন্য করে না। এই পুরোটা একটা কালচারের অংশ যে ইন্ডিয়ানরা মনে করে এতে করে সবার সাহস বাড়বে, যারা গ্রামবাসী তাকায় তাকায় দেখতেছে অত্যাচারটা, ওদেরও সাহসটা বাড়বে, এবং যারা বন্দি তাদের মধ্যে যারা সবচেয়ে চুপচাপ মুখ বুজে নির্যাতন সহ্য করতে করতে মারা যাবে তারা সবচেয়ে বেশি সম্মান পাবে। এটা দুই পক্ষের জন্যই সম্মান পাওয়ার একটা কালচার আর কি। সো পয়েন্ট বিং যে এই ধরনের প্রচুর ঘটনা আছে যেগুলা মনে করেন যে এসব কালচারের মধ্যে থাকে। এবং ইভেনচুয়ালি যখন আলোচনাটা এই জায়গাতে পৌঁছালো যে কতজনকে মারা হয়েছে কোন পক্ষ থেকে, তখন জিনিসটা আরও ট্রিকি হয়ে গেল, কারণ ওয়ারফেয়ারের মধ্যে এত সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। দ্বিতীয়ত যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি এর আগেও দুই একবার বলার চেষ্টা করছি, যে 71-এ যখন আমরা বলি যে 30 লাখ লোক মারা গেছে, বা যে কোনো লাখই লোক মারা যাক না কেন, সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থা যে 5 লাখের কম যে মারা যায় নাই এটা নিশ্চিত করে বলা যেতে পারে, এরকম বলা হয়। কিন্তু এখানে পয়েন্ট যে মানুষ মনে করে কি যে পাকিস্তানের আর্মি মনে কিছু রাইফেল নিয়ে আসছে আর টাস টাস করে গুলি করে মানুষ মারছে, এমনি 30 লক্ষ মানুষকে একটা একটা করে গুলি করে মারা হয়েছে। কিন্তু হিসাব তো এরকম না। যুদ্ধে যখন আমরা ডেথ টোল হিসাব করি, তখন যাদেরকে গুলি করে মারা হয়েছে তারা তো মরছেই, যারা যুদ্ধ করতে আসছিল পরে ট্রেনিং নিয়ে এসে তারা যারা মারা গেছে তারাও যুদ্ধের ক্ষয়ক্ষতির অংশ। এবং যেসব মানুষ যুদ্ধ থেকে পালানোর জন্য ওই এলাকা থেকে ইন্ডিয়া চলে যাচ্ছিল, তার মধ্যে যারা মারা গেছে বিভিন্ন কারণে, তারাও কিন্তু যুদ্ধের অংশ, মানে যুদ্ধের ওই 30 লাখের অংশ। কারণ এই মানুষগুলো তো নিজের বাসা থেকে বের হয়ে ইন্ডিয়াতে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করে, মনে করেন যে নদীতে ডুবে মরে যেত না, কিন্তু মরছে কেন? কারণ যুদ্ধটা হয়েছে তাই। যারা ইন্ডিয়াতে পৌঁছানোর পরে বিভিন্ন ডিজিজে মারা গেছে, রোগ শোকে মারা গেছে, তারাও এই যুদ্ধে হতাহতের অংশ। যারা এই জীবনে একটা গুলিও খায় নাই, গুলির আশেপাশেও যায় নাই, কিন্তু যুদ্ধের কারণে নিজের বাসা থেকে পালায় কোথাও লুকায় থাকতে হয়েছিল, কোনো একটা মানে পচন হয়েছে বা ইনফেকশন হয়েছে, মারা গেছে চিকিৎসা না পেয়ে, তারাও এই 30 লাখের অংশ। সো যখন মানুষ বলে যে 30 লাখের কথা কেন বলতেছেন, বা এত লাখ কি গুলি করে মারা সম্ভব, আপনার গুলি করে মারা তো দরকার নাই। একটা ভালো উদাহরণ যে ইউরোপিয়ানদের হাতে ইন্ডিয়ানরা যে মারা গেছে, এটার ডেথ তো যখন হিসাব করে তখন দেখা যায় যে কয়েক লাখ ইন্ডিয়ানকে ওরা মেরে ফেলছে। এটা একটা কাইন্ড অফ হিস্টোরিয়ানদের এক ধরনের মতামত, এবং কয়েক হাজার ইউরোপিয়ানকে মারছে ইন্ডিয়ানরা। কিন্তু এই কয়েক লাখ ইন্ডিয়ানকে মারার হিসাবের মধ্যে কিন্তু সবাইকে গুলি করে মারছে বা মানে যুদ্ধ করতে করতে মারছে এরকম না।
বেশিরভাগ 90% লোক মারা গেছে স্মল পক্সে, অন্যান্য ডিজিজে, যেগুলো ইউরোপিয়ানরা নিয়ে আসছিল নিজেদের সাথে করে। সো যখনই ডেথ টোল হিসাব করা হয় তখন দেখা যায় কি 90% লোক মরছে গুলি না খেয়ে, কিন্তু ওটাকে আপনার হিসাব করতে হবে এবং ওই হিসাবটা ওই যুদ্ধের হত্যার মানে যুদ্ধে ওই মানুষগুলো যে মারা গেছে এগুলোর দায় হচ্ছে ওই যুদ্ধের, এবং এটাও হচ্ছে ডেথ টোলের মধ্যে থাকবে। আর যেটা হচ্ছে আমি খুবই অবাক হয়ে দেখতেছিলাম যে এটা তো আসলে আমি যখন শুনতেছিলাম, আপনারা পারলে ওই কমাঞ্চি বইটা পড়বেন, ভদ্রলোকও বলতেছিলেন যে একটা বই উনি জীবনে পড়ছে যেটা উনার নাইটমেয়ার হয়ে মাঝে মাঝে ফিরে আসে, সেটা হচ্ছে এই বইটা, যে মানুষ কি কি সব ব্রুটাল কাজ কারবার করছে দুই পক্ষ থেকে আর কি, এক পক্ষের কথা না এটা। উনি বলতেছিলেন যে কমাঞ্চিরা একটা গ্রামে যে 600 জনকে মেরে ফেলছে, বাচ্চাদেরকে মারছে, গ্যাং রেপ করছে, মিনেসোটাতে যত মেয়ে পাইছে সবাইকে ইউরোপিয়ানদের মধ্যে গিয়ে। আবার ইউরোপিয়ানরাও একই কাজ করছে ওদের সাথে। তারপরে চুক্তি হইলে দেখা যেত কি যে চুক্তি দুই পক্ষই ভাঙছে, কমাঞ্চিরাও ভাঙতো, কারণ কমাঞ্চিরা মনে করতো যে চুক্তি মানে হচ্ছে যে আমি একটু শক্তি কম মাইর খেয়ে গেছি, কালকে আমি আরো 20,000 সৈন্য নিয়ে আসবো, তারপর মারবো, এতটুকুই আমার চুক্তির লাভ। চুক্তি যে রাখবো আমি আজীবন 5 বছরের জন্য, এটা কেউ করবে না। আবার শুনলাম যে ইউরোপিয়ানরা 5-6টা চুক্তি করছিল, 5-6টা ভাঙছে। এখন এগুলো শুনলে আমার মনে হয় কি যে রিসেন্ট যত ওয়ার কনফ্লিক্ট দেখি আমি বুঝি মোটামুটি, যে আমি এর আগেও বলছিলাম যে হিস্টোরি অফ ওয়ার এভাবে কাজ করে আর কি। এই যে আমি একটা কথা বলতাম যে যুদ্ধ করবেন, যখন আপনি বলবেন যে আমি যুদ্ধ করব, তখন আপনি যুদ্ধ করতে গেছেন তখন আপনার এই যে যখন আমরা সাধারণ সময় যেসব কথা বলি, যেসব মরালিটি, যেসব নৈতিকতা, এগুলো কোনো কিছু আর ভ্যালিড থাকে না যুদ্ধের ময়দানে। এবং যখন আপনি যুদ্ধ করতে যান, বা যখন দুইজন মানে রাষ্ট্রনেতা বলে যে আচ্ছা আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তখন তারা যুদ্ধ ঘোষণার সাথে সাথে আরেকটা কাজ করে, যেটা আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে বলছিলাম, এবং বলে বলে আমি এখন ইসরায়েলের মানে কি জানি বলে ওটাকে চাইল্ড কিলার উপাধি পাইছি। আমি বলছি যে যুদ্ধ করার ঘোষণা দেওয়া মাত্রই আপনি এটারও ঘোষণা দিয়ে দিচ্ছেন যে যুদ্ধ অপরাধও করা হবে, কারণ পৃথিবীতে কোনো যুদ্ধ হয় নাই আজকে পর্যন্ত যেখানে যুদ্ধাপরাধ হয় নাই। অর্থাৎ যদি আপনি কোথাও সৈন্য পাঠান বা কোথাও যদি মিসাইল মারেন, যেভাবেই আপনি যুদ্ধটা করেন না কেন, যেভাবেই আপনি আরেকটা পক্ষকে মানে প্রাণঘাতী আঘাত হানার চেষ্টা করেন না কেন, সেখানে নারী মারা যাবে, শিশু মারা যাবে, এই যে রেপ হবে, চুরি ডাকাতি, খুন, কিডন্যাপিং সবই হবে। এটা একটা যুদ্ধের বাস্তবতা। যুদ্ধ করা মানে হচ্ছে যে 2জন সৈন্য মারা যাবে, কিন্তু মারা যাবে 200 জন সিভিলিয়ান যাদের কোনো দোষ ছিল না। বোমা পয়রা মরতে পারে, যুদ্ধ গুলি করতেছে ওর মধ্যে পয়রা মরতে পারে, এটা সবসময় হয়। সবসময় যুদ্ধ করে দুইটা পক্ষ এবং সবচেয়ে বেশি ক্ষতি হয় সিভিলিয়ানদের। এবং এটা হচ্ছে ওই সময় এটার জন্য খুবই প্রযোজ্য ছিল, যখন মনে করেন যে আপনি একটা নতুন জায়গাতে গেছেন যেখানে কেউ কোনো ফ্রন্টলাইন মেনটেন করে না, এবং কিছু স্পেসিফিক যুদ্ধ ছাড়া বর্তমান পৃথিবীতে এবং মধ্যপ্রাচ্যের পৃথিবীতে, প্রাচীন পৃথিবীতেও কেউ কখনো কোনো ধরনের ফ্রন্টলাইন মেনটেন করে না। বিশেষ করে আরবান যুদ্ধ যেখানে হয়, যেখানে শহরের সাথে শহর যুদ্ধ করতে হচ্ছে, মনে করেন যে ইউক্রেনের শহরে ঢুকে গেল রাশিয়া, রাশিয়া শহরে ঢুকে গেল ইউক্রেন, অথবা প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধের কথাই বলেন না কেন, তখন সিভিলিয়ান তো ডেফিনেটলি মারা যাবে। এখন আপনি যদি এটা বলতে চান যে আমরা কোনো যুদ্ধ চাই না, সকল যুদ্ধ বন্ধ করতে হবে, ইদার আমাদেরকে সেটা বলতে হবে, যেটা একটা খুবই ন্যায্য কথা, এবং এটা আমরা সবাই বলি। আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো মাথা খারাপ না হয়ে গেলে কেউ এটা বলবে না যে এটা হচ্ছে যুদ্ধ চলতে থাকুক, খুব ভালো লাগতেছে যুদ্ধ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে কোনো সাইডেরই, সেটা আপনি ইসরায়েলের পক্ষের কথাই বলেন, গাজার পক্ষের কথাই বলেন, মানে যেখানেই যে কোনো পক্ষেই লোক যদি আপনি ধরে নিয়ে আসেন, এই রাশিয়ার পক্ষের লোককে নিয়ে আসেন, ইউক্রেনের পক্ষের লোককে নিয়ে আসেন, কঙ্গোতে যারা মারামারি করে দুই পক্ষের লোকজনকে নিয়ে আসেন, যে কাউকে মাইক ধরে জিজ্ঞাসা করেন যে আপনি কি চান যে যুদ্ধটা বন্ধ হোক, ওরা বলবে হ্যাঁ আমি চাই যুদ্ধ বন্ধ হোক। এই কিছু অস্ত্র ব্যবসায়ী ছাড়া আর কিছু হচ্ছে যাদের লাভ হয় যুদ্ধ হইলে, এরা ছাড়া পৃথিবীর কেউ সজ্ঞানে কখনো বলবে না যে আমি চাই যে আরও যুদ্ধ হোক। সুতরাং যখন আমি একটা কনফ্লিক্ট নিয়ে আলোচনা করতে বসি, ধরেন আমি এখন মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে বসছি, অথবা আমি রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা করতে বসছি, এখানে বসে আমি চাই না যুদ্ধ হোক এটা বলা তো একটা অবান্তর কথা, এটা তো গিভেন, এটা তো আমরা ধরেই নিব যে সবাই চায় যুদ্ধ না হোক। কিন্তু যেহেতু আমরা আলোচনা করতেছি, আলোচনাটা করতে হবে যে আমরা সবাই ধরে নিচ্ছি যুদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না, এর পরের লাইন থেকে আলোচনা করতে হবে, যেটা হচ্ছে যে আসল আলোচনা। সেখানে আমি যুদ্ধের বাস্তবতা নিয়ে কথা বলতে গেলে এটাও ধরে নিতে হবে যুদ্ধ হচ্ছে মানে যুদ্ধ অপরাধ হচ্ছে। বারবার লোকমা দিলে হবে না যে আমি মনে করি যে যুদ্ধ অপরাধ তো খুব খারাপ জিনিস, ওয়ার ক্রাইম না হওয়া উচিত। এটা তো সবাই জানে যে যুদ্ধ অপরাধ খারাপ জিনিস এবং ওয়ার ক্রাইম না হওয়া উচিত। তারপরে 3 নম্বর লোকমা হচ্ছে যে সিভিলিয়ান মারা যাচ্ছে, সিভিলিয়ান মারা গেলে তো যুদ্ধ করা উচিত না। এটা একটা বোগাস কথা ভাই, যুদ্ধ হলে সিভিলিয়ান মারাই যাবে। আপনি সরাসরি এটা বলতে পারেন যে আমি চাই যে যুদ্ধ না হোক কোথাও পৃথিবীর,
কারণ যুদ্ধ হলে সিভিলিয়ান মারা যাবেই। কিছু লোক আছে এসে বলে কি, ঠিক আছে তোমরা যুদ্ধ করতেছো, সমস্যা নেই, কিন্তু এতগুলো বাচ্চা মেরে ফেললা, এতগুলো সিভিলিয়ান মেরে ফেললা। তো পয়েন্ট বিইং, আমরা তো প্রথমে যে কোনো মানুষ, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা স্বীকার করে আলোচনা করতে আসে যে আমরা যুদ্ধ হোক চাই না, যুদ্ধ না হলে সিভিলিয়ানও মরবে না। কিন্তু আপনি যখন কোনো যুদ্ধ নিয়ে কথা বলতে আসবেন, তখন আপনি এটা বলতে পারবেন না যে অমুক সৈন্যরা এসে কেন মানুষ মেরে ফেললো, সাধারণ মানুষ যখন মরলো, একটা বোমা পড়ছে। তো যুদ্ধ হলে তো সাধারণ মানুষ মরবেই, যুদ্ধ হলে তো সৈন্যরা ঢুকবেই, এবং সৈন্যরা একটা ট্রুপের 5,000 সৈন্যের মধ্যে 2টা সৈন্য যে কী করবে সেটা আপনি জানেন না। অনেকে ওয়ার ক্রাইম করবে, অনেকে হচ্ছে অজান্তেই এমন কিছু করবে যাতে মানুষ মারা গেছে, অনেকে জেনে শুনে করবে যে সাধারণ মানুষ মরছে এরকম ঘটনার জন্য। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য আলাদা সেকশন আছে, আলাদা টপিক আছে। এখন আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন যে আপনি হিউম্যানিটেরিয়ান, যে আপনি কথা বলতে চান কি না। আপনি বলেন যে বাস্তবতা হচ্ছে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব যুদ্ধে যাতে সিভিলিয়ান কম মরে। সেটা আমার কাছে মানে একটা বগাস আলোচনা। আপনি আলোচনা করলে করতে পারেন সরাসরি যুদ্ধ নিয়ে, যে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, সিজ ফায়ার, নাথিং এলস। অথবা আপনি আলোচনা করবেন সরাসরি যুদ্ধের প্রসঙ্গ নিয়ে। যেমন আমি যদি এই প্রসঙ্গে আলোচনা করি যে অমুক শহরের মধ্যে তমুক ট্রুপ ঢুকানো ঠিক হয়েছে কি হয় নাই, তখন আমি এই কথাগুলো বাদ দিয়ে আলোচনা করব যে সাধারণ মানুষ কয়টা মরলো, কয়টা বাচ্চা মরলো, কয়টা শিশু মরলো, কয়টা নারী মরলো, কয়টা সিভিলিয়ান মরলো, কি হইলো না হইলো। কারণ আপনি অলরেডি যুদ্ধের মধ্যে ঢুকে গেছেন, আপনি আলোচনা করতেছেন এটা ধরে নিয়ে যে নারী মারা যাবে, শিশু মারা যাবে, সাধারণ মানুষ মারা যাবে, বিল্ডিং ভাঙবে। মানে এগুলো কিন্তু গিভেন, এগুলোকে বারবার আপনি বলতে পারেন না যে হ্যাঁ ওরা যেখানে ঢুকছে ঢুকে দেখো এতগুলো সাধারণ মানুষ মেরে ফেলছে। সো পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলোর জন্য পরে কি মানুষকে অ্যাকাউন্টেবল করা হবে না? অফকোর্স হবে। যেমন ধরেন যে যারা ওয়ার ক্রাইমের যে সংজ্ঞাটা আছে, যে মানুষটা ওয়ার ক্রাইম করে সে মানুষটাকে ধরে আপনাকে বিচার করতে হবে। এটাতে যেটা মুক্তি দেওয়া হয়েছে, দায় মুক্তি, সেটা হচ্ছে যে ওয়ার ক্রাইম 1-2 জন করছে বলে আপনি পুরো ফোর্সকে বলতে পারবেন না যে তারা ওয়ার ক্রাইম করছে। এখন পাকিস্তানের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, মানে যেসব জিনিস আমাদের ন্যায্যভাবে চাওয়ার কথা, কিছু মানুষ আছে না বলে যে পুরো পাকিস্তানকে মানে ধ্বংস করে ফেলবে পারলে আর কি। কিন্তু এটা কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল হিসাব করতে হবে যে যেসব পাকিস্তানিরা এখানে এসে ওয়ার ক্রাইম করছে তাদেরকে আমাদের বিচার করতে হবে, তাদের বিচারের জন্য আমরা ফেরত চাইতে পারি। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে সব ক্ষতি হয়েছে সেটা পাকিস্তানের তৎকালীন গভর্নমেন্ট করছে, এবং সেই গভর্নমেন্টকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং ক্ষতিপূরণ দাবি করব। এটা একটা যৌক্তিক কথা। এবং তৃতীয়ত, আমাদের মধ্যে যেসব মানুষ ওয়ার ক্রাইম করছে তাদের আমরা বিচার করবো, দুই পক্ষেরই। ধরেন যে আমাদের মধ্যে জামাত ইসলাম, আল বদর, আল শামস, এরা তো যুদ্ধাপরাধ করছে। 2019 সালে আমার লেখা আমার একটা বই আছে, পারলে পড়বেন। সেটাতে আমি হাইলাইট করার চেষ্টা করছিলাম যে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ করছে। মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধাপরাধ করে নাই তা না, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধাপরাধ করছে। তো তাদেরকে আমার বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মানে এখানে কোনো দল মত নির্বিশেষে সবাইকে, যে সে জামাতের হইলেও ওরা আমি বিচারের আওতায় নিয়ে আসবো, সে যদি এখন বিএনপি করে তাও ওরা আমি বিচারের আওতায় নিয়ে আসবো, সে যদি আওয়ামী লীগ করে তাও নিয়ে আসবো, সে যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তারপর ওয়ার ক্রাইম করছে, ধরেন বিহারি মেরে ফেলছে, আছে তো এরকম যে মুক্তিযোদ্ধা কিন্তু বিহারি মেরে ফেলছে, মুক্তিযোদ্ধা কিন্তু সাধারণ মানুষকে লুটপাট করে ফেলছে, কারোর কাছে বন্দুক আছে, ট্রেনিংও আছে। তো এই মানুষগুলোকে আমরা ধরে ধরে বিচারের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু আলাদা করবো না যে তুমি হচ্ছে রাজাকার তাই তোমার বিচার করলাম, আর তুমি মুক্তিযোদ্ধা তো তোমার ছেড়ে দিলাম। যুদ্ধের সময় কি হয়েছে, অনেক কিছু হয়, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু তার মানে এই না যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টেবিলিটি আসবে না, আসবে তো। অ্যাটলিস্ট আপনাকে বিচারের প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। সেই দাবিটা করার মানে কখনোই আমরা 71-এর জন্য কোনো বিচার পাই নাই। তার কারণ হচ্ছে যে কেউই চায় নাই যে ওভারভিউ থেকে, মানে পুরা ওভারঅল একটা সিচুয়েশনের ওপরে দাঁড়ায় তারা একটা বিচার চাবে বা একটা ন্যায্যতা চাবে। সবাই চাইছে কি পাকিস্তানিদেরকে শুধু আমরা ধরবো, কিন্তু রাজাকারদেরকে ধরবো, কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটি নিব না। এটা হচ্ছে আমাদের মানসিকতা। আর পাকিস্তানের মানসিকতা হচ্ছে যে পুরোটাকে ইন্ডিয়ার ঘাড়ে চাপাই দিব, যে ইন্ডিয়া আমাদের দেশ ভাগ করছিল, আমরা অ্যাকাউন্টেবিলিটি নিব না। এখন প্রবলেম হচ্ছে যে এই ধরনের ইস্যু সলভ করতে হইলে দুই পক্ষকেই অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আমাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নেওয়াটা সহজ, কারণ আমরা খুবই অল্প ক্রাইম করছি। যদি আপনি ক্রাইমের পাল্লা দেখেন, পাকিস্তান করছে ধরেন যে 85% ক্রাইম, আমরা করছি 15% ক্রাইম। আমরাও বিহারি মারছি, মানে বাঙালিরাও বিহারি মারছে, মুক্তিযোদ্ধারাও কিছু ওয়ার ক্রাইম করছে, কিন্তু পার্সেন্ট গুনলে কয়টা পাবেন? 1-2% মুক্তিযোদ্ধা ওয়ার ক্রাইম করছে। আপনি যদি পাকিস্তান আর্মির মধ্যে পার্সেন্টেজ গুনেন তাহলে দেখবেন যে ওয়ার ক্রাইম করছে বাই অর্ডার, চেইন অফ কমান্ড মেনেই দেখা যাবে 90% লোক ওয়ার ক্রাইম করছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমরা যদি 71কে নিয়ে একটা সমঝোতায় আসতে চাই, 71কে নিয়ে একটা কনক্লুশনে আসতে চাই, এক ধরনের ক্লোজারে আসতে চাই, তাহলে আমার 10% দায়ও আমাকে নিতে হবে, পাকিস্তানের 90% দায়ও পাকিস্তানকে নিতে হবে। অ্যান্ড পাকিস্তানের কাছ থেকে আমরা ওটা আদায় করবো, এবং আমরা যেসব আকাম কুকাম করছি সেগুলোও আমরা বাকিদেরকে আমরা ক্ষতিপূরণ দিতে ফেরত দিতে বাধ্য থাকবো। এমন না যে
ওই কোমাঞ্চিদের মতন আর ইউরোপিয়ানদের মতন। এখানে যদি আপনি ভার্সন খুঁজতে চান দেখবেন যে বাংলাদেশে যে ভার্সনটা চলে এখনও চলে সেটা হচ্ছে যে 71-এ মুক্তিযুদ্ধের সময় আমরা ছিলাম ভিকটিম। আর আমরা ভিকটিম ছিলাম বলে আমাদের প্রত্যেকে যে ভিকটিম ছিল তা না, আমাদের মধ্যে কিছু লোকজন ছিল যারা একই সাথে ভিকটিম এবং টর্চারার, ভিকটিম এবং ওয়ার ক্রিমিনাল। ভিকটিম যে ক্রিমিনাল হইতে পারে না এমন কোনো কথা কোথাও নাই। আবার পাকিস্তানিদের মধ্যে মানে এই কথাটা হচ্ছে যে এই যে ইউরোপিয়ানদের মধ্যে যদি আপনি ধরতে যান না যে ইউরোপিয়ানরা কেন কোমাঞ্চিদেরকে পিটাইলো, আবার কোমাঞ্চিদের মধ্যে দেখবেন অনেক লোক আছে যারা ইউরোপিয়ানদের বাচ্চা কাচ্চা জবাই করে মেরে ফেলছে, মাথার চামড়া ছিলে নিয়ে গেছে খুন করার পরে, ইউরোপিয়ান মেয়েদেরকে রেপ করছে। সো আপনি এটা বলতে পারেন না যে আমরা সবাই ভিকটিম, শুধু ওদের বিচার করব। যে কোনো জিনিসে কনক্লুশনে আসতে হলে সব পক্ষকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এবং 71-এ আমরা বিচার পাই নাই, তার কারণ হচ্ছে আমাদের দুই পক্ষই মানে কোনো পক্ষই অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কোনো ইচ্ছা নাই তাদের। আমাদের জন্য বলাটা সহজ, ওরা 90% অন্যায় করছে, কিন্তু আমাদের ওই 10% নেওয়ার ক্যাপাবিলিটি যদি না থাকে, পাকিস্তানকে আমরা তো আর মানে 90% কারণ নিচ্ছে না সেটা নিয়ে কেমনে ধরবো? আবার 10% দোষ আছে সেটা আমি ধরতে পারতেছি না। আমি কিছু মানুষ খুন করছি, আমি কিছু জিনিস করছি যেগুলো ঠিক হয় না যুদ্ধের সময় 71 সালে, সেটারই আমি অ্যাকাউন্টেবিলিটি নিতে পারলাম না 55 বছরে, যেখানে আমি কিন্তু ভিকটিম এখানে বড় দাগে, তাই না? পুরো পৃথিবী স্বীকার করে যে বাঙালিরা ভিকটিম। আমার এই 10% দায় যদি আমি নিতে না পারি, পাকিস্তান কেমনে 90% দায় নিবে? তো আমি এই জন্যই 19 সালে ওই বইটা লিখছি। বাঙালি হিসাবে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযুদ্ধের জন্য আমি অনেক ঘন্টা, অনেক সময়, অনেক শক্তি ব্যয় করছি এবং সামনেও করব। সেই জন্য আমি সবার আগে একজন বাংলাদেশ হিসাবে আমি পুরা অ্যাকাউন্টেবিলিটি নেই যে হ্যাঁ আমরা ভিকটিম ছিলাম, আমাদের এত লাখ মানুষ মেরে ফেলছে, কিন্তু আমরাও খারাপ কাজ করছি, কিন্তু আমাদের খারাপের অংশগুলোর দায় আমরা নিচ্ছি। অ্যান্ড আমি মনে করি বাংলাদেশ সরকার যে কোনো ধরনের বিহারিদের সাথে আমরা যে টর্চার করছি, যে অন্যায় করছি, সেগুলোর প্রত্যেকটা জায়গাতে, যেসব জায়গাতে বিহারিদের উপর বাঙালিরা অত্যাচার করছে, সেসব জায়গাকে সরকার অ্যাড্রেস করতে রাজি থাকবে। এবার আমি যে পাকিস্তানকে ধরবো যে দেখছো আমি কিন্তু ফুল অ্যাকাউন্টেবিলিটি নেই, তোমরা নাও। তোমরা যে আমাদেরকে কয়েক লাখ মানুষ মেরে ফেলছো, মানে 2 লাখ থেকে 4 লাখ মেয়েকে তো রেপ করছো, তারপরে পুরা জিনিসটার তো আরও লং রান হচ্ছে, ক্ষয়ক্ষতি আছে। এরপরে 75 সালেও তো ওই ক্ষতি বয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশের মানুষকে, 80 সালেও বয়ে বেড়াতে হয়েছে এবং এখন পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে। ক্ষতিপূরণ দাও। তো 71-কে ফুল ফ্রেমে দেখার একটু চেষ্টা সবসময় করার চেষ্টা করি, বাট আজকে মনে হলো যে আরেকবার এটা নিয়ে কথা বলা যাক। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।